আর কোনো উপায় নেই বা আর কোনো ছাড় নেই, বকেয়া ডিএর 25% এখনই মেটাতে হবে, এরকম নির্দেশনামা শীর্ষ আদালতের তরফ থেকে রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। এবং এই বাবদ মানে এই মুহূর্তে যে সংখ্যক রাজ্য সরকারি কর্মচারী তারা এই ডিএ পাচ্ছেন, তাদের সংখ্যা যদি আমরা এখানে হিসেব করতে বসি তাহলে মোটামুটি ধরুন এইরকমটা দাঁড়াচ্ছে যে 10 থেকে 11,000 কোটি টাকা রাজ্যকে দিতে হবে এই ডিএ বাবদ, এবং এটা 3 মাসের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে। একদিকে যখন এই তথ্য আজকে আমরা পেলাম, এই খবর আমরা পেলাম, পাশাপাশি গতকাল থেকে যে ছবি আমরা বিকাশ ভবনের সামনে দেখছি সেটাও আজকে আলোচনায় অবশ্যই থাকবে। বিকাশ ভবনের এটা প্রথমে বলে রাখা ভালো যে এটা ঘোষিত কর্মসূচি ছিল। যারা আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক তারা জানিয়েই রেখেছিলেন যে বিকাশ ভবন অভিযান তারা করবেন, এবং গতকাল দুপুর 12টার সময় এই অভিযান শুরু হয় এবং সেই অভিযান রাতভর চলেছে এবং এখনো পর্যন্ত বিকাশ ভবনের বাইরে আন্দোলনকারীরা রয়েছেন। গতকালের ছবি, সব্যসাচী বাবু গিয়েছিলেন ওখানে, সব্যসাচী দত্ত তিনি গিয়েছিলেন, কি হয়েছিল একটা বিতর্ক তৈরি হয়, সেই খবর আপনাদের দেখাই। পরবর্তী ক্ষেত্রে আন্দোলনকারীরা আমরা যেটা দেখেছিলাম যে আন্দোলনকারীরা অভিযোগ করেছিলেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে, রক্তাক্ত অবস্থায় কয়েকজন শিক্ষককে আমরা দেখেও ছিলাম। পাল্টা পুলিশের তরফ থেকে আজকে যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেখানে তারা বলছেন যে আমরা মানবিকভাবেই এই কাজ করেছি, ধৈর্য দেখিয়েছি। যখন গেট ভেঙে ফেলছেন চাকরিহারা শিক্ষকেরা সেই সময়ও আমরা কিচ্ছু বলিনি, আমরা ওনাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছি, প্রবেশ করতে দিয়েছি, কিন্তু আমরা তখন অ্যাকশন নিয়েছি যখন এই এসএসসি ভবনের ভেতরে যারা বসে রয়েছেন, বিকাশ ভবনের ভেতরে যারা বসে রয়েছেন তারা বেরোতে পারছেন না, তাদেরকে একটা রাস্তা করে দেওয়ার জন্য আমাদের ওই মিনিমাম বল প্রয়োগটুকু করতে হয়েছে, একথা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল। যাই হোক, যুক্তি পাল্টা যুক্তি ইত্যাদি তো থাকবেই, এবং এই মুহূর্তে আমার সঙ্গে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকেও এই বিষয়গুলো নিয়ে জানবো, কথা বলবো, তাদেরও কিছু যুক্তি এবং পাল্টা যুক্তি থাকবে। আপনারা বিচার করবেন শেষ পর্যন্ত, সঠিক এবং বেঠিক আপনাদের ওপর। যাই হোক, আজকে যারা আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমি প্রথমে তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে আজকে রয়েছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সাহানি নাজনীন। প্রথমেই আপনাকে স্বাগত জানাবো আমার সঙ্গে এই স্টুডিওতে। আপনার বোধহয় এটা আপনি আজকে ফার্স্ট টাইম এসেছেন স্টুডিওতে, এর আগে আপনার সঙ্গে কথা হয়েছে কিন্তু সেটা বাইরে, তখন আপনি বাইরে ছিলেন, বাইরে থেকে যোগদান করেছিলেন। যাই হোক, শানির কাছ থেকে অনেক কিছু শোনার রয়েছে, ডেফিনেটলি শুনবো। গৌরবদা রয়েছেন, গৌরব মজুমদার, সিপিএম নেতা। গৌরবদাকে স্বাগত জানাবো, আমি আসবো গৌরবদা আপনার কাছে। রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য নেতৃত্ব রাজকুমার চন্দ্র, রাজকুমার বাবুকেও স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে, এবং আরও যারা অতিথিরা একে একে আসবেন পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গেও আমি পরবর্তী সময়ে আলাপ করাবো। আমি একটু রাজকুমার বাবুকে দিয়ে শুরু করব, যেহেতু এটাকে একটা আংশিক জয় হিসেবে আপনারা দেখছেন, আমি একটু জানতে চাইবো যে এই মুহূর্তে খুশি কি বলা যায়, মানে আপনারা কি সম্পূর্ণ খুশি বিষয়টা, নাকি 100% যতদিন না হবে ততদিন সম্পূর্ণ খুশি এটা বলা যাচ্ছে না? হ্যাঁ, আপনি লাইভে আছেন, আপনি বলুন, শুনতে পাচ্ছি, পরিচয় করেনি। আপনি শুনতে পাচ্ছেন রাজকুমার বাবু? আমার মনে হচ্ছে ওনার বোধহয় কোথাও অসুবিধা হচ্ছে বুঝতে। যাই হোক, আমরাও চেষ্টা করবো রাজকুমার বাবুর সঙ্গে যোগাযোগ করার। শানির কাছে আসি তাহলে। শানি, যেটা গতকাল থেকে দেখছি আমরা যে ছবিটা, এটা সত্যি কথাই এটা কখনো কাঙ্ক্ষিত নয়। বাংলার বুকে শিক্ষকেরা রাস্তায় রয়েছেন, মানে যেটা আপনারা দাবি করেছেন, যোগ্য শিক্ষকেরা আন্দোলন করছেন, রাস্তায় যেভাবে রয়েছেন পড়ে, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং আজকে যখন মানে অনেক দিন পরে এরকম একটা ভূমিকায় পুলিশকেও দেখতে পাওয়া গিয়েছে যে তারা বলছেন যে আমরা চাই না যারা সমাজ তৈরি করেন, সমাজ গড়ার কারিগর, তারা এইভাবে এইখানে পড়ে রয়েছেন, আমাদেরও খারাপ লাগছে। আমরাও সরকারি চাকরি করি, আমরা যারা জানি চাকরি হারানোর বেদনা কি হয়। গতকাল থেকে আজ পর্যন্ত পজিটিভ কি দেখলেন এখনো পর্যন্ত? দেখুন, আমাদের তো দাবি খুব পরিষ্কার দাবি যে মুখ্যমন্ত্রী আসুন, আমাদের সঙ্গে কথা বলুন, যেটা উনি এখনও আসছেন না। আমাদের অবস্থানটা কিন্তু চলছে এ মাসের 7 তারিখ থেকে চলছে, এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। তারপরে 15 তারিখে একটু বিশালভাবে আয়োজনটা করা হয় আন্দোলনটা আরও তীব্রতর করার জন্য, যেহেতু উনি সেই 7 তারিখ থেকে কোনো রকম আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি।
এবং তারপরেও 15 তারিখে আমরা একটু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ বলবো না, আর একটু জমায়েতটা আর একটু ভিড় বাড়ানো আর একটু তীব্রতর করার চেষ্টা করি আমরা। 15 তারিখে ডাক দেওয়া হয় সেজন্যে, এবং উনি এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আসেননি। আমাদের দাবি খুব পরিষ্কার যে আমাদের যে রিভিউ পিটিশন আইনি জটিলতা কাটিয়ে কিভাবে, আমাদের তো দোষে চাকরি যায়নি, চাকরি তো গেছে সরকারের দোষে, এবং সেই যে দুর্নীতিগুলো সম্পাদিত হয়েছে ওই বিকাশ ভবন থেকে, এসি ঘরের মধ্যে বসে ওই দুর্নীতির সমস্ত কাজগুলো সম্পাদিত হয়েছে ওখান থেকে। তো আমাদের বিক্ষোভ তো আমরা সেখানে দেখাবই। তো যে অন্যায়টা আমাদের সাথে হয়েছে সেগুলো আমরা মানতে পারছি না, একেবারেই আমাদের সাথে অন্যায় হয়েছে। তো পরিষ্কার আমাদের দাবি যে যেহেতু সরকারের কারণে হয়েছে এই দুর্নীতি, তিনি আমাদেরকে কিভাবে বাঁচিয়ে আনবেন সেটা তার ব্যাপার, কিভাবে আমরা দেখতে যাব না, শুধু এটুকুই দেখবো আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, বেতনে পদে আমাদের ফিরিয়ে আনতে হবে। সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলো এখন অবধি নেওয়া হয়েছে, আপনারা বলছেন যে আপনাদের না জানি অনেক কিছু করা হয়েছে, রিভিউ পিটিশন ইত্যাদি। রিভিউ পিটিশনের জন্য ওনারা কিভাবে এগোচ্ছেন সেটা আমাদের প্রতিনিধি যারা আছেন তাদের সঙ্গে কিন্তু আলোচনা করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারছি যে ওনারা পিটিশন ফাইল করে দিয়েছেন। আমরা টোটালি কিছু জানি না সেখানে কি কি ওনাদের বক্তব্য, কি কি পয়েন্টস তারা তুলে ধরছেন, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের সাথে কোনো রকম আলোচনা হয়নি। এবং পরবর্তী যে পদক্ষেপগুলো ওনারা নিচ্ছেন আমাদের বাঁচানোর জন্য, ওনাদের সদর্থক ভাবনা কতটা, সেই বিষয়ে কোনো রকম ক্লিয়ার ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না। সেজন্য আমাদের আন্দোলনটা আরও বেশি তীব্রতর করার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী যতক্ষণ না এসে আমাদের সাথে কথা বলছেন এবং এই বিষয়ে ওনারা কি স্টেপ নিচ্ছেন সেই বিষয়ে আমরা কিন্তু একেবারে ধোঁয়াশার মধ্যে আছি। কারণ আমরা যেভাবে দেখেছি যে হাইকোর্টে একটা চরম অসহায়তার কিন্তু শিকার আমরা হয়েছি, যে এসএসসি দপ্তর বা সরকারি দপ্তর থেকে কিন্তু সঠিকভাবে সাহায্য করা হয়নি। তারপরে সুপ্রিম কোর্টে গিয়েও কিন্তু আমরা ন্যায় বিচার পেলাম না। সেটা কাদের খামতি বা কি কোনো রকম পলিটিক্যাল ষড়যন্ত্র আছে কি না এই বিষয়ে তো আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এই কথাটাই তো আবার উল্টো তরফ থেকে আসছে, সরকার বা আমি বলবো শাসক দল, তারা যে কথা বলার চেষ্টা করছে যে আরজি করের আন্দোলন বা আপনাদের এই আন্দোলন এইগুলো পলিটিসাইজ করা হচ্ছে, বিরোধী কোনো অন্য রাজনৈতিক দলের মদতে চলছে। দেখুন, এই রায়টা যে সম্পূর্ণ পলিটিক্যাল এটা কিন্তু একদম বুঝতে কারো অসুবিধা নেই, আমাদের কারোরই অসুবিধা নেই যারা শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষজন। তার কারণ আমরা দেখেছি ডিওয়াই চন্দ্রচূড় স্যারের সময় থেকে তখন থেকে কিন্তু কথা হচ্ছে যে সেগ্রিগেশনটা পসিবল কি না। তারপরে উনি যাওয়ার পরে যখন এই স্যার আসলেন সঞ্জয় কুমার এবং সঞ্জীব খান্না স্যার, তখনও পুরোপুরি আর্গুমেন্টটা হয়ে গেল কিন্তু যে সেগ্রিগেশনটা সম্ভব কি না। আলটিমেটলি সিবিআই এর যে তথ্য দিয়েছেন সেটা মান্যতা দিয়ে কিন্তু সেগ্রিগেশন অলরেডি হয়ে গেছে, সেটাকে মান্যতা দিয়েছেন আমাদের এসএসসি কমিশন। এরা কিন্তু সবাই সেই রিপোর্টটা মেনে নিয়েছেন যে হ্যাঁ এই সংখ্যক টেন্টেড আর বাকিটা তাহলে আনটেন্টেড বলা যেতে পারে। এইভাবে কিন্তু মেনে নেওয়া হয়েছে যে কারা চিহ্নিত তো হয়ে গেলে, কাঁকড় চিহ্নিত হয়ে গেলে তো আর চাল বেছে নিতে সমস্যা নেই। এর কথা বলা হচ্ছে, হ্যাঁ আপনাদের কথা ভেবেই করা হয়। এবারে আসছি, এবারে তাহলে যখন টেন্টেড চিহ্নিত হয়ে গেছে তাহলে সেই সেগ্রিগেশনের উপরে কিন্তু রায়টা হলো না। রায়টা হয়েছে এমন একটা বিষয় নিয়ে যে নিয়োগ প্রক্রিয়াগত দুর্নীতি নিয়ে, যেখানে নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি কোথায়, আমাদের রিটেন পরীক্ষা এবং ভাইভা পর্যন্ত সেই পর্যন্ত কোনো কিন্তু কেস হয়নি। অর্থাৎ প্রক্রিয়াগত যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেটা কিন্তু একেবারে ভুল কথা। যখন থেকে এই দুর্নীতির জায়গাটা প্রকাশ্যে এসছে, যে জায়গা থেকে দুর্নীতি শুরু হয়েছে সেটা হচ্ছে ক্লোজ ডোর টেন্ডার নিয়ে, সেটা নিয়ে সরকার বুঝে নেবেন, সেটা নিয়ে পর্ষদ এসএসসি ওরা বুঝে নেবেন, সেটা প্রতি কিন্তু দায়বদ্ধতা আমাদের নয়। প্যানেল ক্যান্সেল হতে গেলে যে রুট লেভেলগুলো প্রয়োজন হয়, অর্থাৎ ব্যাপক হারে দুর্নীতি হওয়া, ব্যাপক হারে টুকলি হওয়া, কোশ্চেন ফাঁস হওয়া, এই সমস্ত যে অন্যায়গুলো হওয়ার কথা সেই জিনিসগুলো কিন্তু সেই প্যানেল বাতিল করার মতো কিন্তু বেস আমাদের ছিল না। সুতরাং নিয়োগ প্রক্রিয়াগত যে দুর্নীতির কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল কথা, এবং সেইটার উপরে যেটার উপরে আর্গুমেন্ট হলো না সেই বিষয়ে কিন্তু রায়টা হলো। এটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক যে যেটা নিয়ে সেগ্রিগেশন নিয়ে এতদিন আর্গুমেন্ট হলো সেটার উপরে বেস করে যখন সেগ্রিগেটেড হয়ে গেল সেটাকে মান্যতা না দিয়ে হঠাৎ করে আর্টিকেল 14-16 অর্থাৎ তার ওই ব্যাপারটা নিয়ে আমাদের যেটা নিয়ে আর্গুমেন্টই হয়নি সেই বিষয়ে রায় হলো। তো সুতরাং পলিটিক্যাল একটা আঁচ আছে, এটা আমরা বিশ্বাস করি, এবং সরকারের অসহায়তার কারণও আমরা মনে করি। কারণ উনি যদি সঠিক পদক্ষেপ নিতেন তাহলে আশা করি এইরকম একটা রায় হতে পারতো না। আমি পরবর্তী ক্ষেত্রে এই সরকারের যে পদক্ষেপের কথা বলা হচ্ছে যে এই আবার নতুন করে পরীক্ষা ইত্যাদি, আমি সেই জায়গাটায় আসবো, কিন্তু তার আগে গৌরবদা আপনি এই কথাটাকে এই কথাগুলোকে সমর্থন করছেন? শাহানির প্রথম কথা হচ্ছে, গতকাল রাত্রিবেলা সল্টলেকের বিকাশ ভবনের সামনে পুলিশ যে কাণ্ড ঘটিয়েছে তাকে আমি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।
নিরস্ত্র শিক্ষকরা সেখানে কি করতে গেছিল? মারপিট করতে গেছিল? দখল করতে গেছিল? তা তো নয়। তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে দাবি জানাতে গেছিল। সরকার সেই দাবি তো ছেড়ে দিন, সেখানে দাঁড়িয়ে পুলিশ দিয়ে ঠেঙিয়ে হাসপাতালে ভর্তি করেছে শিক্ষকদের। এর থেকে নির্লজ্জতা এই সরকারের আর কিছু আছে? এখন কথাটা হচ্ছে, সরকার তো হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে একাধিকবার, তাবড়ো আইনজীবীদের পেছনে টাকা খরচ করেছে, তাবড়ো কথাবার্তা বলেছে। নেতা মন্ত্রীরা আজকে সমস্যার সমাধান করে দেবো, কালকে সমস্যার সমাধান করে দেবো, মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে যে কমিটি করে দিয়েছিলেন এরা সমস্যার সমাধান করে দেবে, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো সমস্যার সমাধান তো হয়নি। অথচ যারা হচ্ছে যে ন্যায্য শিক্ষক বলে মনে করছেন যারা, তারা আজকে চাকরিহারা হয়ে বসে রয়েছেন। এসএসসি তো পারত যোগ্য অযোগ্যদের ভাগ করতে, কেন এসএসসি এত ভনিতা করলো? কেন এসএসসি বারবার বলা সত্ত্বেও কেন যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে পেশ করলো না? পেশ করলে তো আজকে এই যে যারা আন্দোলন করছেন তারা তো আজকে এই দিনটা তাদের দেখতে হতো না। রাজ্য সরকারের যে অপদার্থতা, রাজ্য সরকারের যে একটা উদাসীনতা, রাজ্য সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির কারণে আজকে এই যে শিক্ষকরা তারা হচ্ছে যে চাকরি হারাচ্ছেন। আমার মনে হয় যারা আন্দোলন করছেন পাড়ায় পাড়ায় যে তৃণমূল কংগ্রেসের নেতারা এইসব দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের এবার ধরার প্রয়োজন আছে। মাথা থেকে পা অবধি দুর্নীতিতে ডুবে গেছে রাজ্যের সরকারটা। আপনি ভাবুন তো, বিকাশ ভবনের মধ্যে, আমি ধরে নিলাম বিকাশ ভবন হচ্ছে একটা হাইলি সিকিউরিটি জোন, সেখানে 5 জন মন্ত্রী নাকি বসেন। অতগুলো লোক, এর আগেও আমরা যারা শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা শিক্ষা আন্দোলন করছেন, তারা ওখানে জমায়েত হয়েছেন, পুলিশ খেদিয়ে তাড়িয়ে ওখান থেকে ফাঁকা করে দিয়েছে। কিন্তু পুলিশের যুক্তিটা আপনি শুনেছেন আজকে যেটা আমি আসছিলাম, আমি দেবাদিকে আমি আসছিলাম, যদি শুনিয়ে নি গৌরবদা, তাহলে আপনারও বলতে সুবিধা হবে। আজকে যখন প্রেস কনফারেন্স করা হচ্ছে খুব স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে যে ওখানে আরও 55টি অন্যান্য অফিস রয়েছে এবং বিকাশ ভবনের ভেতরে যারা সেই সময় উপস্থিত ছিলেন তারা ফোন করে ওনাদেরকে ডাকছেন, পুলিশের দ্বারস্থ হচ্ছেন, সাহায্য চাইছেন যে আমরা আটকে পড়েছি, কারোর ওষুধ আছে, কাউকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরলে মায়ের ওষুধ দিতে পারবেন, তো প্রেগনেন্ট এমন কেউ রয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একটু শোনাবো আপনাদের কি বলা হচ্ছে। বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান। যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। বারবার মাইকিং করেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাদের শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকেন, না আমরা বেরোতে দেব না। বিরুদ্ধ ছিলেন, তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। তাহলে এবার মানে কোন দিকটা আমরা ধরবো? এই যে পুলিশের তরফ থেকে যে কথা বলা হচ্ছে, এটা তো খুব একটা অযৌক্তিক কথাও নয় গৌরবদা, পুলিশ তো ভুল বলছে না। আচ্ছা ধরুন এ রাজ্যে রাস্তায় যদি কিছু হয়, কোনো সরকারি অফিসে কিছু হয়, বা আপনার অফিসে যদি কিছু হয়, আপনি কাকে ফার্স্ট বলবেন? ডেফিনেটলি পুলিশকে ফার্স্ট বলবেন। তাহলে সরকারি কর্মচারীরা, বিকাশ ভবনে যে কর্মচারীরা চাকরি করেন, তারা স্বাভাবিক কারণেই পুলিশকে ফোন করেছেন, মিলিটারিকে ফোন করেননি। এখন প্রশ্নটা হচ্ছে যে সকালবেলা যে পুলিশ বিকাশ ভবনের দরজা ভেঙে ঢুকতে দিল শিক্ষক আন্দোলনের যারা ওখানে উপস্থিত ছিলেন, তাদেরকেই সন্ধেবেলা পুলিশ এমন মারলো যে হচ্ছে যে তারা হাসপাতালে গিয়ে ভর্তি হতে তাদের বাধ্য করা হলো। কারো চোখ নিয়ে সমস্যা তৈরি হলো, কারো মাথায় মারা হলো। আমরা সংযম দেখিয়েছি, সকালবেলা ওনারা আসতে চেয়েছেন, আমরা বারবার বলছি শিক্ষকেরা সমাজ গড়ার কারিগর, আমরাও চাই না ওনারা এইভাবে পথে বসে থাকুন। আমরা চাকরি করি, সরকারি চাকরি আমরাও করি, আমাদেরও চাকরি হারালে কতটা দুঃখ হয় আমরা সেটা জানি। আমরা সেই কারণে ওনাদেরকে এটা অ্যালাউ করেছি যে গেট ভাঙছেন যখন আমরা কিছু বলিনি, গেট ভেঙে ওনারা ভেতরে ঢুকেছেন। দিদি এটা মানে আমি জানি না, এটা তো হাস্যকর ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে আমি বলছি এটা বলা হয়েছে যে আমরা এই কথা তো বলছি যে আমরা বল প্রয়োগ করেছি, সেইটুকুর প্রয়োজন ছিল, তাই আমরা সেই বল প্রয়োগটুকু করেছি। আচ্ছা এটা তো বিকাশ ভবনে গেল। আচ্ছা যে এই ঘটনা যদি নবান্ন হয়, তাহলে পুলিশ এই অ্যাটিটিউড দেখাবে তো?
পুলিশ দরজা ভাঙতে দেবে তো? বিকাশ ভবনে 5 জন মন্ত্রী বসেন, গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী বসেন, গুরুত্বপূর্ণ দপ্তর আছে, সেখানে পুলিশ নিজেই বলে যে 500-র উপরে কর্মচারী কাজ করেন। বিকাশ ভবনে আপনি ঢুকতে দিলেন আর বেরোনোর সময় এমন মারলেন শিক্ষকদের যে তাদের হাসপাতালে ভর্তি করতে হলো। এরকম মানে কি বলবো, এরকম একটা দায়সারা বক্তব্য পুলিশের কাছ থেকে আশা করা যায়? পুলিশ সকালবেলা সব্যসাচী দত্ত যখন এইসব কাণ্ড কারখানা ঘটাচ্ছিলেন, তার চামচাগুলো যে ওখানে হচ্ছে যে হেলমেট খুলে মারছিলেন, বা ওই যে যারা তোলাবাজি করে, সিন্ডিকেট করে, বাড়ি ভাঙাভাঙি করে, দখলদারির রাজনীতি করে, তারা যখন এই শিক্ষকদের ওপরে আক্রমণ করছিলেন, পুলিশ তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, বরঞ্চ শিক্ষকদের সরিয়ে দিচ্ছিল। কারণ পুলিশ বলছে যে বেআইনি কাজটা শিক্ষকেরা করেছেন, সব্যসাচী দত্ত নন। এবং যদি এটা হয়ে থাকে তাহলে সেটার তদন্ত হবে। আমি আসবো, একবার শুনিয়ে নিই পুলিশের তরফ থেকে যে প্রতিক্রিয়া এই সব্যসাচী দত্ত সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, কি বলা হয়েছে দেখুন। তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক, যেই হোক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন, এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়, তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গায় আন্দোলন, আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না। হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো, উইল ইনভেস্টিগেট অ্যান্ড ফাইন্ড আউট অ্যান্ড টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন। এই হচ্ছে পুলিশের বক্তব্য। কি হেকেল করেছে? সব্যসাচী দত্তকে গায়ে ধাক্কা দিয়েছে? সব্যসাচী দত্তর গাড়ির ওপরে কেউ উঠেছে? সব্যসাচী দত্তর সঙ্গে যারা হচ্ছে যে বডিগার্ডরা ছিলেন, তাদের কি কেউ ধাক্কাধাক্কি করেছে? করেননি। উল্টে মার খেয়েছে যারা শিক্ষক আন্দোলন করছিলেন, তারা মার খেয়েছেন। তাদেরকে পুলিশ না, ওই সিন্ডিকেট বাহিনীর ওই সব তোলাবাজরা, ওই আমজা চামচাগুলো, তারা হেলমেট খুলে খুলে মেরেছেন। তা পুলিশের তো সেইটাও বলা উচিত ছিল। কেন এখন হচ্ছে যেটা সরকার বারবার করে বলার চেষ্টা করছিল, যেটা কোনো অধিকারের মধ্যে পড়ে না, এটা রাজ্য সরকারের ঐচ্ছিক বিষয়, যেটা রাজ্য সরকার তার পেটুয়া বেতন কমিশনের লোকদিকে দিয়ে লেখা করিয়েছিল যে ডিএটা হচ্ছে দয়ার দান, সেটা একদম খারিজ করে দিয়েছে রাজ্য সরকার এবং বলেছে যে ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কথা বলেছে আমরা তার সাথে এগ্রি করছি এবং এটা অধিকারের মধ্যে পড়ে, 1 নম্বর। এবং অধিকারের মধ্যে পড়ে বলেই বকেয়া 25% ইমিডিয়েটলি মেটাতে বলেছে, এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে যেটাকে মানে কর্মচারীদের পাওনা গন্ডাকে মেরে নিয়ে তাদেরকে দিয়ে কাজ করিয়ে তাদের সঠিক পারিশ্রমিক না দিয়ে সরকার সেই টাকায় যে টাকা নয়ছয় করছিল, সেখান থেকে কাটমানি খাচ্ছিল, সেই প্রবণতা এবার বন্ধ হবে। এবং আমরা আশা করি যে পরবর্তী শুনানিতে আমরা আমাদের মানে যে পূর্ণ অধিকার 100% যে পাওনা, সেটা সুদসহ আদায় করতে পারবো। এবং আরেকটা পরিশেষে আরেকটা কথা বলার, যে সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার মধ্যে ছিল না, আমরা বলেছিলাম যে এই মামলায় যুক্ত হলে পরে আমরা মানে মামলাকে দ্রুত ত্বরান্বিত করে তার একটা জায়গাতে নিয়ে আসার চেষ্টা করবো, আমরা সেই কথা রেখেছি। তৎকালীন সময়ে যারা আছেন সেই সংখ্যাটা প্রায় 10 লাখের কাছাকাছি, মানে কর্মচারী এবং পেনশনার মিলিয়ে। এটা গ্রেড অনুযায়ী এবং কতদিন তারা চাকরি করেছেন সেই অনুযায়ী নির্ভর করছে। এটা 70,000 থেকে 1 লাখ টাকাও হতে পারে, কোথাও 1.5 লাখ টাকা, 2 লাখ টাকাও হতে পারে। রাজকুমার বাবুর কাছে যাব সরাসরি। রাজকুমার বাবু, আজকে এই ডিএ যে 25% দেওয়ার কথা বা মেটানোর কথা শোনার পরে প্রাথমিক প্রতিক্রিয়াটা আপনাদের কীরকম হয়েছিল? আংশিক খুশি? দেখুন ম্যাডাম, প্রাথমিক প্রতিক্রিয়া বলতে আমরা জানতাম আমাদের জয় হবে। আমরা 841 দিন ধরে শহীদ মিনার মন্দিরে ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে বসে আছি। আমরা জানতাম আমাদের জয় হবে, যদিও প্রথম থেকে আমরা আন্দোলন মানে কোর্টে আমরা অ্যাপ্লাই করতে পারিনি, কারণ তখন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ গঠিত হয়নি। 2023 সালে সংগ্রামী যৌথ মঞ্চ গঠিত হওয়ার পরে আমরা আন্দোলনটাকে যেভাবে শহীদ মিনারে নিয়ে এসেছি, আজকে 841তম দিনে আমরা সেইভাবেই আন্দোলন করে যাচ্ছি। যেহেতু আমরা তখন করতে পারিনি অ্যাপ্লাই, সমস্ত অনেক সংগঠন, অনেক শিক্ষক, অনেকের আবেদনের ভিত্তিতে আমাদের রাজ্য নেতৃত্ব আমরা ঠিক করি আমরা সুপ্রিম কোর্টে আমরা অংশগ্রহণ করব। আমি ধন্যবাদ জানাই পূর্বকারী যে সমস্ত সংগঠনগুলো অ্যাপ্লাই করেছিল, যদিও তাদের মধ্যে আমাদের অনেক শিক্ষক
অনেক রাজ্য সরকারি কর্মচারী যারা আমাদের মঞ্চের সঙ্গে এখনও যুক্ত আছেন, তারাও কিন্তু, আমিও সেদিন আন্দোলনে ছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চ গঠন হওয়ার পরে আমাদের নেতৃত্ব নিশ্চিত ছিল একদিন আমাদের পক্ষে জয় হবে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে আমরা আংশিক খুশি, কারণ আমরা মনে করি রাজ্য সরকার যেটা আমাদের ডিপ্রাইভ করে দিয়েছিল, যে ডিএ আমাদের অধিকার নয়, এটা তার ইচ্ছার মতো অনুদান, আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেইটাকে বলে মাননীয় রাজ্য সরকারের গালে একটা কোষে থাপ্পড় মেরে দিয়েছে। আমি আমাদের ডিএ যে অধিকার সেটা আমরা আজকে স্বীকৃতি পেয়েছি, পরিমাণে কম হলেও আগামী দিনে আমরা 100% ডিএ আদায় করব, এটা সংগ্রামী যৌথ মঞ্চের সংকল্প, এবং সেই মতো আমরা আন্দোলনকে টেনে নিয়ে যাব, এবং আগামী দিনে আমরা কিছু কর্মসূচি ঘোষণা করব, যেটা আমাদের আরও নেতৃত্ব আসুক, আমরা বসে কিছু আমরা কর্মসূচি গ্রহণ করব, যার ফলে রাজকুমারবাবু একটু বিরত করি আপনাকে, আমি আসবো আপনার কাছে, তার আগে একটু অনির্বাণদার কাছে যাব, যেহেতু অনির্বাণদা পেশায় একজন আইনজীবী, সেই জায়গা থেকে আমি এই আইনের জায়গাটা একটু জানতে চাইবো। এই যে এইটা নিয়ে বারবার একটা টাসেল আমরা দেখেছি, একদল বলছেন অধিকার, আর রাজ্য সরকার বলছেন ঐচ্ছিক বিষয়, এক্স্যাক্টলি বিষয়টা যদি একটু বলেন অনির্বাণদা। গোটা ডিটেলে বলতে গেলে অনেকটা সময় লাগবে, তবে এখানে মূল বিষয়টা হচ্ছে রোপা 2009, সেই সময় রাজ্য সরকার, যে দলই থাকুক আমি তাদের যাচ্ছি না, রাজ্য সরকার তো একটা কন্টিনিউটির ব্যাপার আছে, সেই সময় রাজ্য সরকার এগ্রি করেছিল এই ডিএ ঠিক কী হারে দেওয়া হবে ইত্যাদি, তাতে ইউনিয়ন সরকার যে হারে দেয় তার সঙ্গে একটা সামঞ্জস্য ইত্যাদির একটা সেখানে বিষয় ছিল। সেই রোপা 2009-কে মান্যতা দিয়ে পরবর্তীকালে যা বাকিটা হওয়ার হয়েছে সেই অনুযায়ী মামলা হয়েছে, স্যাট হয়ে, হাইকোর্ট হয়ে, সুপ্রিম কোর্ট ইত্যাদি গেছে। এবার আদালত এই জায়গা থেকে যদি নির্দেশ দেন, যদি আদেশ দেন যে হ্যাঁ এই পার্সেন্টেজটা যেটাই হোক সেই অনুযায়ী সার্টেন টাকা মিটিয়ে দিতে হবে বা বকেয়া মিটিয়ে দিতে হবে, সেটা রায়ের আদালত তার মতো রায় দেবেন, সেটা অন্য বিষয়। কিন্তু এখানে পলিসির কোয়েশ্চেন যদি নীতিগত জায়গা থেকে আপনি জিজ্ঞাসা করেন, তাহলে দেখুন যে যারা গড়ে, আমি অ্যাভারেজ বলছি, যারা রাজ্য সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারী যে সরকারেরই হোক, যারা গড়ে 1 থেকে 1.5 লাখ টাকা মাইনে পায়, তারা আরও 20-30 হাজার টাকা করে পাবে, সেই আনন্দে তারা লাফাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, তারা লাফান। তারা বাজারে গেলে আলু পটল চাল ডাল যে দামে কেনেন, আমরা যারা সাধারণ মানুষ, যারা সরকারি কর্মচারী নই, আমাদের অনেকেরই হয়তো সারা মাসে 10-12 হাজার টাকার বেশি ইনকাম নয়, ডিএর 20-30 তো ছেড়েই দিন, তারা বাজারে গেলে ওই একই দামেই তারা কেনাকাটি করেন আর কি, তাদের জন্য কিন্তু কমটাও হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রাজ্য সরকারের কোষাগারের কথা বলে, আমি আবার নীতিগত জায়গায় বলছি, আইনে যা আছে সেটা আদালত যা রায় দেবেন, রাজ্য সরকারের কোষাগারের কথা যদি বলেন, তার 40,000 কোটি হোক, 30,000 কোটি হোক, 10,000 কোটি, যে টাকাই হোক, সেইটা এই যারা গড়ে 1-1.5 লাখ টাকা মাইনে পায় তাদের আরও 20-30 হাজার টাকা দেওয়ার জন্য খরচ হওয়া উচিত কি না, এইটা হচ্ছে নীতিগত প্রশ্ন। এটা আদালতের আইনায় কিন্তু নিষ্পত্তি হওয়ার কথা নয়, এটা জনতার আদালতের ঠিক হবে, এটা মানুষ ঠিক করবেন যে যারা 1-1.5 লাখ টাকা মাইনে ইতিমধ্যেই পাচ্ছে তারা আরও 20-30 হাজার টাকা কেন পাবে, নাকি যারা মাসে 8-10-12 হাজার টাকা ইনকাম করে তাদের যদি সরকার কিছু কিছু করে এক্সট্রা দিতে পারে, যদি সেটা ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার হতে পারে, অন্য কোনো স্কিম হতে পারে, যা খুশি হতে পারে, সেইটা বেশি দরকার। এইটা হচ্ছে নীতিগত প্রশ্ন, এইটা আদালত ঠিক করবেন না, এটা মানুষ ঠিক করবে। একটু উত্তর নেওয়ার চেষ্টা করি, জনতার দরবারে এর কি বিচার হবে রাজকুমার বাবু? দেখুন, অনির্বাণবাবু ভুল তথ্য দিচ্ছেন। আমরা যখন 2023 সালে মুখ্য সচিব, অর্থ সচিবের সাথে আমাদের নেতৃত্ব আলোচনা বসে নবান্নে, ওনারা বলেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ বাবদ 1 টাকাও বাকি রাখেনি। 2022-23 অর্থ সাল পর্যন্ত ছিল 23,000 কোটি টাকা সরকারের কোষাগারে জমা ছিল। দায়িত্ব নিয়ে বলছি, যদি জানতে চান আরও তথ্য দিয়ে বলবো, উনি ভুল তথ্য দিচ্ছেন, উনি সরকারের তাবেদারি করতে গেছেন ওখানে। আবার বলি এইটা হচ্ছে পে কমিশনের যে টেনিওর ছিল 1/1/2006, সেখানে 31/12/2015, যেটা রোপা রুলস 2009 জুলাই থেকে শুরু হলো 2015। তার উপরে যার যত ডিএ বাকি আছে, এরিয়ার হয়ে আছে, তার 25% দিতে বলেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। সেখানে কেউ মাসে মাসে 1 লাখ টাকা মাইনে পান, তাহলে এমএলএ এমপিরা যে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা মাইনে পায়, তারা কি সেই আলু চাল কেনে? তাদের টাকার মাইনেটা বাড়লো কী করে? কে সরকারকে বলেছিল যে উন্নয়নমূলক প্রকল্প করতে গিয়ে যারা প্রকল্পটা চালায় তাদের অন্যায়, কুকুর বলা, বিড়াল বলা, দালাল বলা, কে সরকারকে এই পাওয়াটা দিয়েছিল? যারা বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের পেটে লাথি মেরে আপনি অনুদান
উপাদান দান খয়রাতির মধ্যে দিয়ে রাজ্যটাকে ভিখারি বানিয়ে রাখবেন, এইটা আমরা মেনে নেব না। নরিমান, পার্সেন্টেজ যাই হোক, MLA আমরা একটু শুনে নিন, একটু শুনে নিন। এগিয়ে নিয়ে যাবো। রাজকুমার বাবু একটু শুনে নি, একটু শুনে নি, রাজকুমার বাবু একটু শুনে নি, এমএলএমপিদের একটু শুনে নি, মাইনে একটু বাড়া শুনে নি, নিয়ে please। এমএলএমপিদের মাইনে বাড়া নিয়ে রাজকুমার বাবুদের আপত্তি আছে, তাদের রাগ আছে, ঠিক আছে, সেটা নিয়ে তারা নিশ্চয়ই বলুন। তাদের মাইনে কেন বাড়ছে তারা 100 বার বলতে পারেন। তাহলে একই প্রশ্ন যদি সাধারণ মানুষ করে, আপনারা 1 লাখ টাকা মাইনে নিয়ে আরও 30,000 টাকা দিয়ে কেন নেবেন? সেই প্রশ্নটা অবান্তর হয়ে যাচ্ছে তখন। মানে আমি যদি টাকা পাই আমার সব ঠিক আছে ভাই, অন্যের বাড়ছে কিনা আমার দেখার দরকার নেই, আমার পেলে হলো। এবার অনুদান, দাঁড়ান আমি আপনার সময় ডিস্টার্ব করি, দাঁড়ান। এবার সরকার কোন পলিসি নিয়ে, স্কিম নিয়ে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, অন্য কোনো প্রকল্প হোক, সাধারণ মানুষের পকেটে 500, 100, 1000 করে প্রতি মাসে যাচ্ছে, এটা ওনাদের গাত্র দেওয়া হচ্ছে। আমি এই কারণেই বললাম এটা নীতিগত প্রশ্ন। এই নীতিগত প্রশ্নের বিচার এটা মানুষ করবে, এটা আদালতে হবে না। রোপা 2009-এর কথা আমি আগেই বলেছিলাম, সেই অনুযায়ী লিগ্যাল পজিশন সেটা রাজ্য সরকারকে যদি আদালত নির্দেশ দেয় রাজ্য সরকার করবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু যে কোষাগার সাধারণ মানুষের পরের টাকায় একটু শুনে নিন দাদা, একটু শুনে নিন, ফেসে গেছেন আসলে। হ্যাঁ। যে রাজ্য সরকারের কোষাগার বা যে কোনো সরকারের কোষাগার সাধারণ মানুষের করের টাকায় পূর্ণ হয়, সেই টাকাটা রাজ্য সরকার বা ইউনিয়ন সরকারের মাধ্যমে, দাঁড়ান না মশাই, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজকুমার একটু শুনে নিন, আপনি বলবেন, একটু শুনে নিন, আগে অনির্বাণের বক্তব্যটা শুনে নিন, আপনার বলতে সুবিধা হবে। একটু শুনে নিন, আমি একটা বিরতির পরে আবার ফিরবো আপনার কাছে। হ্যাঁ, অনির্বাণ। তো আমাদের করের টাকায় যে কোষাগার পূর্ণ হচ্ছে, ধরুন 100 টাকা, সব মিলে কোষাগারে 100 টাকা আছে, সেই 100 টাকা 30 টাকা আমি লাখ টাকা মাইনে পাওয়া লোকদের পকেটে দেব, নাকি যারা মাসে 10,000 টাকা পাচ্ছেন না রোজগার করতে তাদেরকে দেব? এইটা হচ্ছে নীতিগত প্রশ্ন। এবার রাজকুমার উত্তরটা নিয়ে নি। হ্যাঁ, আমি বলছি যে 23,500 কোটি টাকাটা কোথায় গেল 2023-24 বছর? 22-23 লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছে, যান ফেরত নিয়ে আসুন। লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছে, যান লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দিয়েছে, ফেরত নিয়ে আসুন। লক্ষ্মীর ভান্ডারের দিন আমাদের কোনো আপত্তি নেই, ব্যাস হয়ে গেল, মিটে গেল। তাহলে আবার চাইছেন কেন? দিন, তাহলে আবার চাইছেন কেন? 1.5 লক্ষ কোটি টাকা কেন এনজিও কে দিয়েছেন? কোন NGO? কার টাকা দিয়েছেন আপনারা? কোন NGO? কোন টাকা? কোন বিভিন্ন NGO? এনজিও। নাম আপনাকে বলুন। তথ্য দেব, নাম বলুন। তথ্য দেব। আরে নাম বলুন। যেগুলো বেশিরভাগই দেব না, নাম বলুন। যেগুলো ঘুরে এসে, আরে দেব বলে ঘুরে কিছু হয় এসে না। ভোট ব্যাংকে সংগ্রামী খরচা যৌথ হয়। মঞ্চটাও এনজিও, যে কোনো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনকে এনজিও বলে। আপনারাও এনজিও। আপনাদের 2 কোটি টাকা ঝেড়ে দিয়েছে, কোথায় গেল? আপনাদের লোক এফআইআর করেছিল, মনে পড়ছে? 2 কোটি টাকা তুলেছিলেন, ঝেড়ে দিয়েছে। আরে আপনাদের নামে এফআইআর হয়েছিল, আপনি যেটা বলছেন আপনাদের নামে এফআইআর হয়েছিল। আপনাদের মেম্বার আপনাদের নামে করেছিল, অন্য কেউ করেনি। আচ্ছা বেশ, আমি একটু বিরত করি। আমি একদিকে এই ধরনের আন্দোলন, যেটা আমরা আরজি করের সময় দেখেছিলাম, একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল সেটা, আর এক্ষেত্রে সমাজের একটা স্তর তারা আন্দোলনে নেমেছেন। কিন্তু আমি আবার বলবো, ফাল্গুনীদের কাছে যাব, এবং তার আগে আরেকবার একটু এই প্রসঙ্গটা উত্থাপন করার চেষ্টা করব যে বারবার এরকম কিছু অভিযোগ উঠছে দিদি, যে এই আন্দোলনটাকে পলিটিসাইজ করা হয়েছে। শাসক দলের তরফ থেকে বারবার এই অভিযোগ উঠেছে, এবং এমন কিছু আইনজীবী যারা এই মামলাটার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের রাজনৈতিক পরিচয় সামনে আনা হয়েছে। সেই পরিচয়কে সামনে রেখে বলা হয়েছে আজকে বিজেপির প্রতিনিধি দল তারা গিয়েছেন। তো এটা মানে এটা এই যে প্রচারটা চালানো হচ্ছে বা এই যে প্রচারটা চলছে, আপনারা বলবেন যে না এটা সঠিক নয়, এটার বা হয়তো শাহানিরাও বলবে যে না এটা সঠিক নয়, তাদের আন্দোলন অ্যাপলিটিক্যাল একেবারেই। কিন্তু সত্যি কি তাই? রাজনীতি ছাড়া কি কিছু হয় বাংলায়? না, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এখানে যদি কাউকে খুন করে কেউ, আমি যদি সমর্থন করি তাহলে বিজেপির সমর্থন করা কি অন্যায়? তৃণমূল যদি সমর্থন করে, সিপিএম যদি করে, কংগ্রেস যদি করে কোনো নীতির প্রশ্নে, তাহলে কি সেটা অন্যায়? মানে সেই অন্যায়টা, মানে অন্যায় ভুলটাকে ভুল বলা অন্যায়? তার মানে কি সেটা রাজনীতিকরণ? 18,000 যারা শিক্ষক, যাদের চাকরি চলে গেছে, 7 বছর চাকরি করার পর অন্যায়ভাবে সরকারের ভুলের জন্য, চুরির জন্য, সেটাকে কেউ যদি সমর্থন করে, হ্যাঁ ভাই এটা ভুল হয়েছে, সেই বলাটা মানে রাজনীতিকরণ? এটা তো আমি জানতাম না। দ্বিতীয় বিষয় হচ্ছে, কালকে বিকাশ ভবনের সামনে যে শিক্ষকরা বসেছিল, চাকরিহারা শিক্ষকরা, তাদের হাতে কী ছিল? দা ছিল, কুড়ুল ছিল, লাঠি ছিল, তারা ভেঙে ফেললো, ভেঙে দিল, মেরে দিল, কেটে ফেললো, এত অত্যাচার করলো কারা? পুলিশ তাদেরকে আড়াল করছে। কারা ঢুকলো, কারা হামলা করলো, কারা চোখের থেকে রক্ত বের করে দিল, পা ভেঙে দিল, সেই তথ্য পুলিশ দিয়ে ঠিক আরজি করের মতো।
পুলিশকে দিয়ে ভুল তথ্য প্রচার করানো হয়েছিল, ঠিক সেরকমই এই ভুল তথ্য প্রচার করা হচ্ছিল। যদি সত্যি সত্যি ওদের হাতে কিছু থাকতো, যদি কোনো আর্মস থাকতো, কোনো লাঠি থাকতো, কিন্তু পুলিশ কোনো মার দা খেয়েছে থাকতো, কোনো পুলিশ কালকে মার খেয়েছে। দেখুন পুলিশ মার খেয়েছে কাদের হাতে? সব্যসাচী দত্তের গুন্ডা বাহিনীর দ্বারা, অন্য না, না, কোনো ভাড়া করা কাউকে এনে? পুলিশের অভিযোগ, এবং যে ছবি আমরা দেখাচ্ছি আন্দোলনকারীরা ছিলেন সেখানে এবং তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা পুলিশকে মেরেছে। দেখুন আমার প্রশ্ন হচ্ছে পুলিশকে তারা মারলো কি দিয়ে? যখন তারা আন্দোলনে বসলো, পুলিশ যদি দেখতো তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র আছে, কোনো দা যাই লাঠি কিছু আছে, তাহলে তাদের নিশ্চয়ই ওখানে অ্যালাউ করতো না। পুলিশ দেখেছে যে তারা শান্তিপূর্ণভাবে বসেছে, তাই তাদের অ্যালাউ করেছে। তাহলে মারলো কারা? আমার তো এখানেই প্রশ্ন, ঢুকলো কারা? যারা এই সব্যসাচী দত্ত আসার পরে যারা তাদের গোব্যাক বলেছে, যারা তাদের চোর বলেছে, দেখুন যে পরিস্থিতি হয়েছে, স্বভাবতই যাদের সারা জীবনটাকে শেষ করে দিল একটা সরকার, তাদের এতদিনের পড়া, তাদের এতদিনের চাকরি, তাদের এতদিনের ভবিষ্যৎ, তাদের এতদিনের সংসার, তাদের এতদিনের স্বপ্ন, আজকে ওনারা বলছেন যে আপনারা এত টাকা পান, অন্যরা কেন পাবেন না? তাহলে আজকে আপনাদের যখন তারা বলছে, তাদের জন্য আপনারা কি নির্ণয় করেছেন, কি ভেবেছেন, কি ডিসিশন নিয়েছেন? বলছেন ডিসেম্বরের মধ্যে আপনারা চাকরিতে যান, আপনারা মাইনে দেবো, আমরা ভাতা দেবো, যা পারছেন তাই বলছেন। আপনারা লোয়ার কোর্ট মানেন না, আপনারা হাইকোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা মানেনটা কি? আপনারা বলুন। ওখানে কালকে যে অত্যাচার ওদের ওপর হয়েছে, আমি ধরে নিচ্ছি যে পুলিশদের মারা হচ্ছে। মারলো কারা সেটাই জানার দরকার, সেটাই বের করতে হবে কারা মারলো। যারা কিছু না নিয়ে, যারা কেবলমাত্র খুব সহিষ্ণুভাবে আন্দোলন করছিল, যারা কেবলমাত্র মুখে গোব্যাক বলেছে, কাউকে চোর বলেছে, চোর তো পার্থ চ্যাটার্জি চোর বলেছে, অসুবিধা কোথায়? সেটা প্রমাণ হয়েছে, তার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, অসুবিধা কোথায় আছে? তাদের সবাই যে চুরি করেছে তো প্রমাণিত। তো সেখানে যদি চোর বলে, তার জন্য পুলিশ ছিল, তার পরিবর্তে তাদের উপর যখন অ্যাটাক করেছিল তখন পুলিশ কোথায় ছিল? তখন কেন ওই গুন্ডা বাহিনীদের আটকালো না? বলছে আমরা এক্ষুনি দেখবেন তুলে দেবো, আমরা এদেরকে উঠিয়ে দেবো, আমরা করতে পারি, আমার এখানে এসে বলে যাবে আমরা করবো না। তো আমি ভাবি এরা মানে কি বলবো, মানে এদের যে ক্ষমতায় থাকার জন্য এরা কি না করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, কালকে যারা বসেছিলেন রাত্রিবেলা তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে, গুন্ডা বাহিনী এসছে এবং তাদেরকে মারধর করা হয়েছে, তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশকে অ্যাটাক করেছে। এই অ্যাটাকটা কারা করেছে? বেশ, কিন্তু পুলিশ বলছে আমরা শেষ অবধি চেষ্টা করেছি। আমি আসবো গৌরব দা, আমি পুলিশকে দোষ দিচ্ছি না, আমি শুনুন, আমি সব পুলিশকে দোষ ছুড়ে মেরেছে, আমি খুব দ্রুত একটু এই রিয়াকশনটা শোনাবো, কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে। শেষ অবধি চেষ্টা করেছি, দেখুন। ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, নানা গুরুত্বপূর্ণ দফতর আছে, সেখানে প্রায় 500-600 কর্মী তারা ওখানে কাজ করেন। তারা সন্ধ্যের পর বেরোতে চান। যারা আন্দোলনকারী, যারা ভেতরে বসেছিলেন, তারা একই অবস্থানে তারা অনড় থাকেন, আমরা কাউকে বেরোতে দেব না। পুলিশ বারবার মাইকিং করেছে, সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাদের শেয়ার করে দেব। তারপরেও তারা অনড় থাকেন, না আমরা বেরোতে দেব না। বিরুদ্ধ ছিলেন, তাদের থেকে প্যানিক কল আসতে থাকে, অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না। পুলিশের এই রিয়াকশনও দেখছি আমরা। তার পাশে যে ছবিটা দেখাচ্ছিলাম, সেখানে ওই ভবনের ভেতর থেকে কেউ একজন চটি তুলে দেখাচ্ছেন। একটা ভাইরাল ভিডিও, যদিও সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই ভিডিওটা ভাইরাল। চটি তুলে দেখানো হচ্ছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে। এবং আরও একটা ছবি আপনাদের দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে যে পেপার ওয়েট ছুঁড়ে মারা হয়েছে আন্দোলনকারীদের যে বক্তব্য ছিল গতকাল। আমি এখান থেকে একটু শাহানির কাছে যাবো। শাহানি, মানে তোমরা ওখানে ছিলে, মানে তুমি ওখানে উপস্থিত, তুমি কি দেখছো? পুলিশ যেটা বলছে সেটাকেও ফেলে দিতে পারবো এরকম নয়, আবার এই ছবিও তো কথা বলছে। এই যে পেপার ওয়েট ছোড়া হয়েছে, এই ছবিও তো কথা বলছে। এক্স্যাক্টলি যদি একটু বলো বিষয়টা। এই প্রসঙ্গে মানে ধাক্কাধাক্কিও হয়েছে, পুলিশও অসুস্থ হয়েছে, তোমাদেরও চোট লেগেছে, উভয় তরফেই হয়েছে বিষয়টা। পুলিশের যে চোটটা লেগেছে, এত তো ভিডিও আছে, একটা ফুটেজ দেখান যেখানে শিক্ষকরা পুলিশদের গায়ে হাত দিয়েছে বা কিছু দিয়ে আঘাত করেছে বলে সেটা মানে প্রমাণিত হয়। ছবি কিন্তু আমরা দেখাচ্ছি, সেই ছবি আমি একটু তাহলে দেখাই আরেকবার, একটু ফুল ফ্রেম যদি দেখানো সম্ভব হয়।
পুলিশের ওপর হাত তোলার অভিযোগ, এবং মহিলা অনেকে এরকমও দেখেছি আমরা যে অনেক ওখানে হয়তো আন্দোলনকারী তারা মহিলা, তারাও কিন্তু পুলিশের ওপর হাত তুলেছেন, মহিলা পুলিশ কর্মী তাদের ওপর হাত তুলেছেন। সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। এই যে পুলিশের ভূমিকা যদি যে অভিযোগ উঠছে, এবং পুলিশ বলছে যে আমরা বল প্রয়োগ করেছি, আমরা তো বলছি না আমরা বল প্রয়োগ করিনি, আমরা বল প্রয়োগ করেছি, কিন্তু রাস্তা তৈরি করতে হতো সেই সময় দেখে বার করার জন্য, এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ধাক্কাধাক্কির ছবি সেটাও কিন্তু ধরা পড়েছে। এই ধাক্কাধাক্কিতে তো কেউ আহত হয় না, এইটা তো আমাদের যখন ধরতে আসছে আমরা তাদেরকে ঠেলে দেবো না, সরিয়ে দেবো না, আমরা আমাদের হাতটা জোর করে ছিনিয়ে নেব নাকি? লাঠি চার্জ করা, যেটাকে বলে মানে আহত করার জন্য যেটা দরকার, মানে লাঠি দিয়ে মারা, সেই লাঠি দিয়ে আমরা কি কেউ মেরেছি? সেই ফুটেজ দেখান আমাদের হাতে, তো আমরা তো টোটালি নিরস্ত্র ছিলাম, আমরা তো মারিনি। কিছুদিন আগে কসবাতে যে কাণ্ডটা হয়েছিল, পুলিশেরা যে এভাবে আমাদেরকে মারার আমরা 100 কি 1000 আমরা ফুটেজ দেখাতে পারবো যেখানে পুলিশ আমাদেরকে মারছে, কিন্তু আমরা মারার কিন্তু কোনো ফুটেজ পাইনি। অথচ ওরা কিন্তু মানে একজন দেখালো যে পায়ে ওদের লেগেছিল, চোট লেগেছিল, সেইটা কতটা সত্যতা আছে বিশ্বাস করুন আপনারা, এখনো যদি জাজ করেন, যদি সেই ব্যাপারটা যদি ইনভেস্টিগেট করেন, হয়তো বুঝতে পারবেন যে সম্পূর্ণভাবে মিথ্যে ছিল। এখানেও কালকেও দেখানো হলো একজন ম্যাডাম মানে পুলিশ একজনের তার মাথা ফেটে গেছে, কোথায় আমরা মারলাম? এইটুকু যদি ধাক্কা দেওয়া হয়, আমরা নিজেদেরকে ছাড়ানোর জন্য, নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য যেটুকু প্রয়োজন এইটুকুই তো হয়েছে, তার থেকে বেশি কি এটাতে কি কারো মাথা ফাটতে পারে বা এটা থেকে কেউ আহত হতে পারে? যেটা ওরা করেছে গণহারে, যে আমাদের যে কতটা প্রমাণ আছে, কারো পা ভেঙে গেছে, আমাদের এক ভাই রজত, তার তো মাথা মানে সে চোখে দেখতে পাচ্ছে না ঠিক করে, মাথা ফেটে তার রক্ত বেরোচ্ছে, তার পিঠে, হাতে, পেটে, বুকে লাথি মানে ওই ঘুষি, এরকম একজন তো স্ট্রোক হয়েছে, এরকম তো অজস্র আপনি কালকে এরকম ভিডিওগুলো দেখাচ্ছে। একে বলে হচ্ছে আঘাত। আমরা যেটা করেছি সেটা আত্মরক্ষার চেষ্টার স্বার্থে আমরা শুধু একটু হয়তো ধাক্কা মেরেছি, আমরা কাউকে আক্রমণ করিনি। আপনাকে দিয়ে শুরু করব, এই পুলিশের ভূমিকা সমালোচনার মুখে দাঁড়িয়ে আছে। পরিস্থিতিটাই অনভিপ্রেত। আন্দোলনকারী যারা ওখানে গেছিলেন তারা আন্দোলন 100 বার করতে পারেন। এবার বিকাশ ভবনের গেট ভেঙে, ধরুন তারা গেট ভাঙলে ভালো কথা, ভেঙেছেন, ভেতরে গেলেন, আমি হাইপোথেটিক্যালি বলছি, অফিসটার গোটাটা দ্বারা দখলও নিলেন, 5 জন মন্ত্রীর অফিস দখল নিলেন, বাকি অফিস দখল নিলেন, নিয়ে সমাধানটা কী হবে? এইটা তো বেসিক জায়গা। আপনারা আন্দোলন 1000 বার করুন, এটা নিয়ে আমরা ইনফ্যাক্ট তাদের যে দাবি তার প্রতি আমাদের সকলের সহমর্মিতা আছে। আমরা কেউ চাই না তাদের চাকরিটা চলে যাক সিপিএম বাদ দিয়ে, তারা আদালতে গিয়ে সিপিএম বাদ দিয়ে, কারণ তার ন্যাচারালি তাদের লোকজন আদালতে গিয়ে বলে চাকরিটা যাক। বিকাশ ভট্টাচার্য আজও বলছেন চাকরিটা যাক, এবং চাকরিটা না যাক এটা যারা বলছেন সেটা কারা? রাজ্য সরকার বলছেন। এবার আপনি বলতে পারেন সেটা পলিটিক্যাল কম্পালশন, ওকে পলিটিক্যাল কম্পালশন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাজ্য সরকার পলিটিক্যাল কম্পালশনের কারণেও যদি হয় তারা চাইছে চাকরিটা থাক, আর পলিটিক্যাল কম্পালশনের কারণে, উল্টো পলিটিক্যাল কম্পালশনের কারণে সিপিএম চাইছে চাকরিটা যাক। দুটোর মধ্যে তফাৎ আছে। পার্থ চট্টোপাধ্যায়, আমি বলছি পার্থ চট্টোপাধ্যায়, চাকরিগুলো তো ঠিকঠাকই হতো, সেটা অন্য প্রশ্ন, মোটেই হতো না। জ্যোতি বসুর আমলেই প্রচুর চাকরি চুরি হয়েছে, 8 বছর নিয়োগ বন্ধ ছিল, সেটা অন্য কথা। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন দুর্নীতি হয়েছে, অভিযোগ রয়েছে, তার জন্য একটা গোটা ব্যাপারটা ঘেঁটে গেছে, এ নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, কেউ অস্বীকার করছে না। তাকে দল থেকে বের করে দিয়েছে, মন্ত্রী থেকে বের করে দিয়েছে, বাট হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড? এইখানে যারা দুর্নীতি করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে আলাদা করে ক্রিমিনাল প্রসিডিংসে তদন্ত চলছে, সেটা আলাদা বিষয়। পার্থ চট্টোপাধ্যায় বাদ দিয়ে বাকিরা সবাই বেলে বেরিয়ে গেছেন, সেটাও আলাদা বিষয়। কিন্তু যারা 26,000 হন বা 18,000, 19,000 যারা যোগ্য, তাদের চাকরি কেন যাবে, এইটা একটা ভ্যালিড প্রশ্ন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেটা নিয়ে সমালোচনার একাধিক জায়গা আছে, আমি তাতে আজকে ঢুকছি না, কিন্তু যারা কালকে আন্দোলনে গেছিলেন তারা আমাকে বুঝিয়ে দিন, বিকাশ ভবন যদি আপনারা দখলও নিয়ে নেন, সবাই বিকাশ ভবনে ঢুকে পড়লেন, তারপরে কি করবেন? তাহলে বিচার চাইতো না, কোথায় যাবেন, মানে কি করবেন? মামলাটা তো আদালতে রয়েছে, নিশ্চয়ই তারা দাবি জানান, আমি সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, তারা 100 বার দাবি জানাবেন, বাট প্রবলেমটা সলভ হওয়ার জায়গাটা তো এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে। রিভিউ পিটিশন করা হয়েছে, হিয়ারিং হবে, যা হবে সেটা তারপরে। কিন্তু বিকাশ ভবনের যারা কর্মীরা, তাদেরকে ধরুন আপনারা সবাইকে ধরে বের করে দিলে, আপনারা ওখানে গিয়ে বসলেন, কি হবে তাতে? বেশ, আমি আসবো রাজকুমার বাবু। হ্যাঁ, সেটা হচ্ছে যে অনির্বাণদা ঘুরিয়ে বলছেন বিকাশ ভবনে যাবেন না, ওই কালীঘাটে যান, ওইখানে হচ্ছে যে উত্তর পাবেন। ওইখানটা দখল করুন, ওইখানে দখল করলে এই চুরির টাকা থেকে শুরু করে কারা টাকা চুরি করেছে সব লিস্ট পেয়ে যাবেন। এটাই অনির্বাণদা ঘুরিয়ে বলতে চাইছেন। পশ্চিমবাংলায় বামফ্রন্টের আমলে এসএসসি তৈরি হয়েছিল, পিএসসি তৈরি হয়েছিল, কমিশনগুলো তৈরি হয়েছিল, সেখানে প্রত্যেক বছর পরীক্ষা হতো, সেখানে নিয়ম করে পরীক্ষা হতো, নিয়ম করে নিয়োগ হতো। এখন কথা হচ্ছে 2013 সালের পর থেকে পশ্চিমবাংলায় আর এত উন্নয়ন, পশ্চিমবাংলায় আর কমিশনগুলোর পরীক্ষাগুলো হয় না।
এখন কথাটা হচ্ছে এই যে অনির্বাণদা এক্ষুনি বলছিলেন না যে ওই যে সরকারি কর্মচারীরা কারা 1 লক্ষ টাকা পায়, সরকারি কর্মচারীরা মাইনে 1 লক্ষ টাকা তারা দয়ার দান পায় না, সরকার তাদের ইনক্রিমেন্ট দিয়ে ওই জায়গায় তাদের মাইনে স্কেল নিয়ে গেছেন। তারা কেউ দখল করতে যায়নি, তারা কেউ দয়া ভিক্ষা চাইতে যায়নি যে আমার 1 লক্ষ টাকা করো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেন যে আপনারা ঘেউ ঘেউ করবেন না কুকুরের মতন, আমাদের বুঝতে হবে সেই মুখ্যমন্ত্রীর কতটা যোগ্যতা আছে হচ্ছে যে সরকারি কর্মচারীদের এই কথা হচ্ছে যে বলার। এক্ষুনি অনির্বাণদা পুলিশের হয়ে কথা বলছিলেন, আমি তো দেখছিলাম পুলিশের কাজ হচ্ছে ডিআই অফিসার শিক্ষকদের পেছনে লাথি মারছে পুলিশ। আমরা সবাই দেখেছি, কেউ চোখ বন্ধ করেছিল না, সবাই দেখেছি। পুলিশের কাজ হচ্ছে যে ছাত্রকে খুন করা, এ রাজ্যের পুলিশের কাজ হচ্ছে মিথ্যা মামলা দেওয়া, এ রাজ্যের পুলিশের কাজ হচ্ছে রিলস তৈরি করা। পুলিশ তার কাজ ছেড়ে রিলস তৈরি করছেন। এ রাজ্যে পুলিশের কাজ হচ্ছে খোল করতাল বাজিয়ে স্বাধীনতা দিবস না কি সব পালন করা থানার মধ্যে, এই হচ্ছে পুলিশের কাজ। আমার দুটো কথা, আমি 10 সেকেন্ড, আমি 10 সেকেন্ডও নেবো না। এখন কথা হচ্ছে বিজেপি অনেক কথা বলছে, এখন বিজেপি কথা বলতে গিয়ে নিজেদের যা ঘরের মধ্যে যা ঢুকিয়ে রেখেছে, এই সব্যসাচী দত্ত তো প্রাক্তন বিজেপি, চিনু হাজরা থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, প্রত্যেকের নাম চার্জশিটে সিবিআই দিয়েছে, আমরা দিইনি। সুতরাং বিজেপি আর তৃণমূল একে অপরের পরিপূরক। যারা শিক্ষক আন্দোলন করছে তাদের 100% সমর্থনে আমরা হচ্ছে যে তাদের পাশে আছি। দেখুন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলে নিয়ে বলছি, সিপিএম আর তৃণমূল পরিপূরক, যা সিপিএম তাহাই তৃণমূল। সিপিএম এর মেধাবী ছাত্রী হচ্ছে তৃণমূল। বিষয় হচ্ছে আমি বলে দিই, আরে আপনার সময় সারা জীবন চুরি করে যারা ভদ্র সাজে। শুনুন, এই ডিএর কথা নিয়ে যখন জ্যোতি বসু ছিলেন, তখন বিরোধী দলনেতা যখন ছিলেন এই মমতা ব্যানার্জি, তখন তিনি বলেছিলেন ডিএ যদি দিতে না পারেন তাহলে তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত, বলেছিলেন মমতা ব্যানার্জি। আমি আজকে প্রশ্ন করছি, তখন যদি সিপিএম কে আপনারা বলে থাকেন যে ডিএ একটু বলতে দিন প্লিজ, আপনার সময় বলেননি উনি আপনার সময় না শুনে চিল্লাচ্ছেন, ও তো সিপিএম এরই কাজ। আমি বলছি সেই সময় ডিএ দিতে না পারার জন্য সিপিএম কে বলেছিল যে আপনারা আপনাদের গদি ছেড়ে দিন, আপনাদের ক্ষমতা ছেড়ে দিন। আজকে কি মমতা ব্যানার্জি ডিএ দিতে না পারার জন্য তার ক্ষমতা ছাড়বেন? প্রশ্ন অনির্বাণদার কাছে, উনার প্রশ্ন আমি উনাকে করলাম। সেই সময় সিপিএম এর ছাড়া উচিত ছিল, একদম ছাড়া উচিত ছিল। আজকে উনারা ছাড়বেন কিনা, কারণ মমতা ব্যানার্জি তখন বিরোধী দলনেতা ছিলেন, সরকারে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকে তিনি প্রশ্ন করেছিলেন। তাহলে আজকে সেই জায়গাটাই আসছে প্রশ্ন আপনাদের কাছে, কবে ক্ষমতা ছাড়ছে এই মমতা ব্যানার্জি? বেশ একদম রাজকুমার বাবুকে দিয়ে শেষ করবো আজকে, খুব সংক্ষেপে। রাজকুমার বাবু কখন তো বলছি যে কালকের বিকাশ ভবনের যে ঘটনা ঘটেছে, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম। প্রভোগ করে গেছে সকালবেলা হচ্ছে সব্যসাচী দত্ত, তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে আমি পলিটিক্যাল কথা এখানে বলবো না। পরে যে সন্ধ্যেবেলা গণ্ডগোলটা হয়েছে, তারই বেশ কিছু ছেলে মেয়ে সেখানে ঢুকে পড়েছিল। পুলিশ কী করলো, যাদের মুখগুলো খুব চেনা আন্দোলনকারী, দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত ছেলে মেয়েরা এখানে আছে তাদের দেখে দেখে পেটানো হয়েছে। কি অমানবিক মার মেরেছে, আপনারা দেখে থাকবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ম্যাডাম একটু আগে বলছিলেন যে সোনারপুরের একটা সভাতে 2010 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী বলেছিলেন যে সরকার তার কর্মচারীদের ডিএ দিতে পারে না তার 1 মিনিটও ক্ষমতা থাকার অধিকার নেই। আমরা বলতে চাই সংগ্রামী যৌথ মঞ্চ, তাহলে মাননীয়া আপনি কি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না? আপনার রাজত্বে এত বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এত শিক্ষার সমস্ত কেলেঙ্কারি, ধর্মতলাটা পুরো ধর্মতলায় পরিণত হয়ে গেছে। এরপর আপনার লজ্জা কবে হবে? শেষ করবো একটু একটা উত্তর আমি আসবো দাদা, পরবর্তী ক্ষেত্রে হয়তো আমাদের এইগুলো নিয়ে আরো আলোচনা চলবে। আমি একটু সাহানিকে একটা প্রশ্ন একটু করবো। সাহানি, এখন এই আন্দোলনটা তোমরা কতদিন চালিয়ে যাবে কি ভাবছো? কারণ অনির্বাণদাও যে কথা বলছেন যে সমাধান কিন্তু বিকাশ ভবন থেকে বেরোবে না, সমাধান আদালত থেকেই বেরোবে।
দেখুন, সমাধান বিকাশ ভবন থেকে হবে না সেটা আমরা জানি, কিন্তু আমাদের প্রতিবাদ, আমরা যে কতটা ক্ষিপ্ত সেই বিষয়টা আমাদের তো জানান দিতে হবে যে আমরা কিন্তু ছেড়ে দেব না। কারণ আমরা কোনো অন্যায় না করে যদি এত বড় সাজা আমাদের পেতে হয়, আমরা বুঝতে পারছি এখানে পলিটিক্যাল বিভিন্ন গেম চলছে। হ্যাঁ, এবং এটা শুধু চাকরি যাওয়ার প্রশ্ন নয়, এটা কিন্তু একটা মানে সরকারি যে শিক্ষা ব্যবস্থা, এই টোটালটাকে মানে পুরো সরকার মানে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ধসিয়ে দেওয়ার একটা সাংঘাতিক চক্রান্ত চলছে। এইটা যতদিন না, যদি না মানুষ বোঝে, সমাজের সবাই যদি না বোঝে, তাহলে এর প্রভাব কিন্তু সাংঘাতিক রকমের হবে। তো এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, সবাই প্লিজ আমাদের পাশে থাকুন এবং এই অন্যায়ের প্রতিবাদ করুন। দেখা যাক কি হয়। সাধারণ মানুষের সমর্থন এখানে দরকার, যেটা বলছেন সাহানিরা। দেখা যাক, অবশ্যই সেটা সময় বলবে। আজকে প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখে থাকুন CNN।